স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। কলম্বোতে চলছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের খেলা শেষ হয়েছে। বাংলাদেশ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, তো ব্যাটিংটা খুব একটা জুৎসই হয়নি। বাংলাদেশ 220 রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে, 8টি উইকেট হারিয়ে ফেলেছে। প্রথম দিনটা বাংলাদেশে কেমন ছিল এটা বলার জন্য, প্রথম দিনের খেলা বাংলাদেশের প্রথম দিনটা কেমন ছিল এটা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ গলে দারুণ একটা দিন কাটিয়েছিল। প্রথম দিন যে দিনটা মুশফিক এবং নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি তুলে নিয়েছিলেন, আমরা আসলে এরকম একটা শুরুর প্রত্যাশা করছিলাম, কিন্তু কলম্বোতে ঠিক এর বিপরীতটা হলো। এটা বোধহয় খুব স্বাভাবিক ছিল, কারণ হচ্ছে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স যদি খেয়াল করেন, সেক্ষেত্রে গলে বাংলাদেশ এত ভালো ক্রিকেট খেলেছে সেটাই মানে অপ্রত্যাশিত ছিল। কারণ বাংলাদেশ রিসেন্টলি দেখেন আপনি জিম্বাবুয়ের বিপক্ষে আমরা ঘরের মাঠে টেস্ট হেরেছি। আপনি যদি বাইরে গিয়ে হারারেতে গিয়ে হারতেন বা বুলাওয়েতে গিয়ে হারতেন তাহলে একটা ব্যাপার ছিল, আপনি অনেক কিছুই বলতে পারতেন যে তাদের মতো কন্ডিশন ব্যাপার ছিল, অনেক কিছু বলতে পারতেন। কিন্তু আপনি যখন ঘরের মাঠে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে আপনি টেস্ট হারেন, তার আগে যদি আপনি সাউথ আফ্রিকার সাথে কথা বলেন, আপনি হয়তো এখন বলতে পারেন যে সাউথ আফ্রিকা তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতলো তারা, তো তাদের বিপক্ষে হারার তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি হারতেই পারেন, হারা তো আসলে কোনো মানে আপনি বলে কোথাও জিততে পারবেন না সবসময়। কিন্তু প্রতিদ্বন্দ্বীটা আসলে মানে আপনি ম্যাচটা কেমন খেলছেন, কেমন প্রতিযোগিতা করছেন, লড়াই করছেন, সেটা আসলে অনেক কিছু ম্যাটার করে। সো ওই পারফরমেন্সগুলো আপনি যদি চান, সেক্ষেত্রে গলের পারফরমেন্সটা অপ্রত্যাশিত ছিল, এবং আজকে কলম্বোতে বাংলাদেশ যে পারফরমেন্সটা করেছে এটাই আসলে প্রত্যাশিত বাংলাদেশের পারফরমেন্স। বাংলাদেশ এইভাবে আসলে ক্রিকেটটা নর্মালি খেলে থাকে বা টেস্ট, মানে আপনি যদি ধরেন যে লাস্ট এক বছরে আপনি যদি গত সেপ্টেম্বর থেকে আপনি চিন্তা করেন যে আমরা পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ জিতে এলাম, 2টো টেস্ট জিতলাম, 2টো ম্যাচে আমরা খুব ভালো ব্যাটিং করলাম, কিন্তু তারপরে থেকে যদি আপনি খেয়াল করেন ভারতের বিপক্ষে আমাদের 2 দিনে আমাদেরকে তারা টেস্ট হারিয়ে দিল। তারপর অন্যান্য যে ম্যাচগুলো আমরা, আপনি যদি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দেখেন, ওয়েস্ট ইন্ডিজে আমরা একটা ম্যাচ আমরা জিতেছি, কিন্তু আমরা কিন্তু খুব বেশি রান করতে পারি, ওখানে উইকেটটা একটু অন্যরকম ছিল। সো আমার কাছে মনে হয় যে গলের সাথে আসলে এই কলম্বোকে মেলানোটা একটু কঠিন, কারণ বাংলাদেশের গলে যেটা খেলেছে কলম্বোতে খুব স্বাভাবিকভাবে সেটা খেলতে পারতো না। যদিও পারতো, সেটা হচ্ছে যে এখানে ব্যাটসম্যানদের একটা বড় দায় আছে, কারণ উইকেটটা আপনার কাছে যদি মনে হয় যে খুব বেশি যে কঠিন ছিল সেরকম না, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা আসলে বেশ কিছু বাজে শট খেলেছে, নিজেদের উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছে। তো সেই কারণে মনে হয় আজকের দিনটা ওই গলের ঠিক উল্টোটা, গল যেমন আমাদের ভালো দিন কেটেছিল, আজকে আমাদের আসলে একটা বাজে দিন গেছে। একদম শুরু থেকে আসি, বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিল। বাংলাদেশে একাদশে 2টা পরিবর্তন ছিল। জাকির আলী অনিককে বসানো হয়েছে, হাসান মাহমুদকে বসানো হয়েছে, মেহেদী হাসান মিরাজ সুযোগ পাবেন, এটা আসলে প্রত্যাশিতই ছিল। এবাদত হোসেনের একটা ফেরা, কিন্তু এটা আসলে খুবই মানে বড় একটা ব্যাপারে, এতদিন দীর্ঘ বিরতির পর তিনি আসলে ফিরলেন। তবে এনামুল হক বিজয়কে একাদশে রেখে দেওয়াটা সবচেয়ে বড় চমক ছিল কিনা? মানে এটা একটা বড় কারণ ছিল আমার কাছে মনে হয়। যে আমি যদি একটু প্রথম ইয়েটা বলি, যে আমি প্রত্যাশা করছিলাম যে নাহিদ রানা খুব সম্ভবত এই টেস্টটা খেলবেন না বা খেলানো হবে না, কারণ নাহিদ রানা কিন্তু প্রথম টেস্টে খুব ভালো বোলিং করেন। পরে আমার মানে একাদশ থেকে পরে যেটা মনে হলো যে হাসান মাহমুদকে হয়তো তারা একটু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে, কারণ হালকা একটা নিগেলের ব্যাপারও ছিল। অনেকদিন ধরে কিন্তু হাসান মাহমুদ খুব কন্টিনিউয়াস ক্রিকেট খেলছেন বাংলাদেশের, বিশেষ করে টেস্টে তিনি খুব কন্টিনিউয়াসলি খেলছেন। সেক্ষেত্রে ইবাদতের ফেলটা খুব প্রত্যাশা ছিল, কারণ ইবাদতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি মিডল ওভার বা ওই বল ধরে একটু পুরাতন হয়ে যায়, তখন একটু তিনি কার্যকরী হয়ে যান, সেক্ষেত্রে তার ফেরাটা ভালো ব্যাপার। আপনি বিজয়ের কথা আসলেন যে তিনি থেকে যাওয়াটা আসলে অপ্রত্যাশিত কিনা, অবশ্যই অপ্রত্যাশিত, কারণ আপনি জাকির আলীর মতো ব্যাটসম্যানকে তো একটা ম্যাচ দেখে তো আপনি আর বাদ দিবেন এরকম চান্স নেই। এখন কেন বিজয়কে বাদ দেওয়া হয়নি এই প্রশ্ন আপনি যুক্তি খোঁজার চেষ্টা করেন, দেখবেন যে সিরিজটা যখন শুরু হলো তার আগে কিন্তু একটা গুঞ্জন ছিল নাজমুল হোসেন শান্ত ওপেনিং করবে। আপনারা কিন্তু প্রথম দিন যখন প্রিভিউ করেছিলেন একদম আমরা এরকম একটা ধারণা দিয়েছিলেন যে তিনি হয়তো ওপেন করতে যাবেন। যখন এই বিজয়কে যখন গলে ওপেন করানো হলো এবং 4 নম্বরে খেলেন নাজমুল হোসেন শান্ত, আপনি খেয়াল করে দেখবেন যে বিজয় যদিও ভালো করতে পারেননি, কিন্তু শান্ত কিন্তু ওই 2টো সেঞ্চুরি করেছেন 4 নম্বরে। সো আপনি যখন একটা জায়গাতে 2টো সেঞ্চুরি করবেন, নিশ্চিতভাবে পরের টেস্টে গিয়ে আপনি ওই জায়গাটা ছাড়তে চাইবেন না, বা ওই জায়গাতে আপনি যখন অন্য কোথাও যাবেন কোনো প্লেয়ার তো নিতে চাইবেন না। আবার আপনি যখন দলটার অধিনায়ক তখন কিন্তু চাইবেন ওই জায়গাটা আসলে আঁকড়ে ধরে রাখতে, ওই রিস্কটা আপনি নেবেন না। স্বাভাবিকভাবেই শান্ত ওইখান থেকে সরতে চায়নি, বা টিম ম্যানেজমেন্টও তাকে সরাতে চায়। সো তখন আপনি আসলে কী করবেন? ওপেনার হিসেবে কি মিরাজকে খেলাবেন, জাকির আলী অনেককে খেলাবেন? আপনার হাতে কিন্তু আর অপশন নেই। আপনি যদি স্কোয়াডে একটা জিনিস খেয়াল করেন, সাদমান এবং বিজয়ের বাইরে কিন্তু আমাদের কোনো বিশেষজ্ঞ ওপেনার নেই, এই জন্য কিন্তু শান্তর নামটা উঠে আসলো। তো শান্ত যখন 4 নম্বরে ব্যাট করবেন তখন আপনি ওপেনিং খেলাবেন কাকে? সো আপনার যখন অপশন নেই তখন আপনার বিজয়কে রাখতেই হতো। আপনি যদিও গলে তিনি 0 এবং 4 মানে 2টো ইনিংসে 4 রান করেছিলেন, তারপরে তাকে বাধ্য হয়ে রাখতে হয়েছে, এবং যার
আপনি যখন বাধ্য হয়ে রাখতে হচ্ছে, তার ফলটাই আপনি কলম্বোতে পেয়েছেন। তিনি যে 10টা বল খেলেছেন তাকে দেখেই মনে হচ্ছে তিনি উইকেটে গিয়ে হাঁসফাঁস করছেন, যেটা তিনি একদম প্রথম বল থেকে তিনি আসলে খুবই হাঁসফাঁস করছিলেন। আপনি যেটা বলছিলেন প্রথম বল থেকে মনে হচ্ছিল এই বলেই বুঝি আউট হচ্ছে, এই বলেই বুঝি আউট হচ্ছে, কিন্তু 10ম বলটাতে ঠিকই আউট হয়ে গেলেন। না, তিনি কিন্তু আগেও আউট হতে পারতেন, এটা খুব সম্ভবত তিনি 5ম ওভারে গিয়ে আউট হয়েছেন। 3য় ওভারে তিনি আসিদা ফার্নান্দোর বলে তিনি ওই ক্যাচ দিয়েছিলেন উইকেটের পিছনে, কিন্তু কুশল মেন্ডেস নিতে পারেনি। তারপরে বলে মনে হয় একটা এই ছিল, কিন্তু সেটাও ক্যারি করেনি। তো স্বাভাবিকভাবেই তিনি ওই গলেও যদি প্রথম দিনে খেলা যদি আপনি দেখেন যে যখনই উইকেটে একটু সিপ মুভমেন্ট থাকে তখনই কিন্তু বিজয় আসলে ভালো খেলতে পারেন না। আপনি কিন্তু বাংলাদেশের যে উইকেটগুলো হয় সেখানে কিন্তু পেসারদের জন্য এত বেশি সিম মুভমেন্ট থাকে না, বা এত বেশি মানে সুইং থাকে না, উইকেটগুলো একটু ব্যাটিং ফ্রেন্ডলি বা একটু স্পিন ফ্রেন্ডলি, পেসারদের জন্য আপনাকে আসলে এত বেশি স্ট্রাগল করতে না। আবার বাংলাদেশের টেস্টগুলো হয় অনেক সময় আপনি খেয়াল দেখবেন যে 2 ওভার 5 ওভার পরে স্পিনারকে ব্যাক করানো হচ্ছে, এবং অবশ্যই যদি এনসিএল খেয়াল করেন সেখানে তো পেসারদের আসলে খুব বেশি আধিক্যতা নেই। এখন হয়তো রাজশাহী কিংবা হাতে কোনো 2-1টা উইকেট হয়তো চেঞ্জ হচ্ছে, সে কারণে হয়তো পেসারদের খেলা হচ্ছে। তো আপনি এনসিএলে 7টা ম্যাচ খেলে তো আপনাকে 7 ম্যাচে রান করতে হবে। আপনি যদি টপ স্কোরার হতে চান, 700 রান করতে চান, আপনি তো 7 ম্যাচে আপনি ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরটাই দেখুন, বেশিরভাগ ম্যাচই হয়েছে ঢাকার ভিতরে বিকেএসপিতে। এবং সেখানকার জিনিসটা হচ্ছে যে বিকেএসপিতে যিনি 14 মানে সব মিলে 14টা ম্যাচ গাজী গ্রুপ ক্রিকেটার যেটা খেলেছে, মানে বিজয় যেটা খেলেছে, সেখানে 11টা ম্যাচ বা 10টা ম্যাচ ছিল বিসিবি বিকেএসপির 4 নম্বর মাঠে, মানে একটা মাঠে রান প্রসব একটা মাঠে আপনি 4টা মানে 10টা বা 11টা ম্যাচ যখন খেলবেন তখন অটোমেটিক্যালি আপনার প্রতিটা মাঠের কোনো আপনার চেনা থাকা উচিত, এরকম যদি অভিজ্ঞতা থাকে। তো এই কারণেই কিন্তু আসলে যে ওই শুরুর যে ধাক্কাটা, বিজয় কিন্তু শুরুর ধাক্কাই সামনে উঠতে পারতেছেন না, মানে প্রথম 5 ওভার 10 ওভার ওইটা কিন্তু টেস্টের খুবই স্ট্রাগলিং একটা পিরিয়ড বা খুব টাফ একটা পিরিয়ড। আজকে কিন্তু সাদমান ইসলাম বলছিলেন যে নতুন বলে খেলাটা খুব টাফ। এটা শুধু না সাদমান ইসলাম বললেই মানে বলতে হবে ব্যাপারটা এরকম না, আমরা সবাই জানি যে নতুন বলে খেলাটা সবচেয়ে কঠিন কাজ। এই জন্য কিন্তু দেখবেন যে যারা ভালো মানের ওপেনার, আপনি ইয়াশ বিজয় সালকে দেখেন, আপনি যেমন হেডিংলিতে যখন প্রথম ইনিংসে তিনি কিন্তু প্রথম যখন একটু শুরু করেছিলেন ভালো শুরু করেছিলেন, তারপর কিন্তু আস্তে আস্তে ঢুকছিলেন, কিন্তু এই জন্য কিন্তু কী করছিলেন শর্টগুলো একটু লিমিটেড করে নিয়ে আসলেন যে প্রত্যেকটা বলে শর্ট খেলা যাবে না। আসলে আপনাকে বুঝতে হবে যে কোন সিচুয়েশন অনুযায়ী আমাকে কীরকম ব্যাটিংটা করতে হবে। এরকম ব্যাপারটাই কিন্তু সাদমান ইসলামের ক্ষেত্রে ঘটেছে। তিনি কিন্তু দারুণ ব্যাটিং করছিলেন, শুরুটা খুবই দারুণ করেছিলেন। আমি ভাবছিলাম যে একটা বড় একটা ইনিংস খেলবেন, তবে এটা আসলে 46 রানে সীমাবদ্ধ থাকতে হয়েছে। সাদমানের ইনিংসটা কি আরেকটু বড় হতে পারতো কিনা? অবশ্যই, কারণ সাদমান কনসিস্টেন্সি মানে যদি আপনি খেয়াল লাস্ট টেস্টও খুবই ভালো, লাস্ট টেস্টও ভালো করেছেন। তার আগে যে কটা টেস্ট তিনি খেলেছেন প্রত্যেকটা টেস্টে তার একটা করে বড় ইনিংস কিন্তু আছে। আপনি যদি সেই রাওয়ালপিন্ডি টেস্টের কথা, পাকিস্তানের কথা, সেখানে একটা 90 ওভার ছিল, ভারতে গিয়ে তার একটা 50 ছিল, আফ্রিকার সাথে খুব সম্ভবত তার একটা ভালো ইনিংস ছিল। সো তিনি কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করছেন। হ্যাঁ, হয়তো তিনি পুরো ম্যাচেই ওই কন্ট্রিবিউটটা করতে পারছেন না যে না একটা সেঞ্চুরি করা দরকার, আপনি যখন একটা 50 করবেন তখন এটা অবশ্যই যেন সেঞ্চুরিতে কনভার্ট করা যায়, সেটা হয়তো হচ্ছে না। কিন্তু তিনি কিন্তু ওই বাংলাদেশের ওপেনারদের যে আপনি ধরেন একটা ব্যাপার আছে যে ওপেনার রানই করতে পারছে না, সেখানে কিন্তু তার মতো এই যে কনসিস্টেন্টলি প্রত্যেক ম্যাচে 40-50 এটা আরও যদি বড় হয় সেটা তার জন্য ভালো, দলের জন্য ভালো। আমি সাদমানকে, তবে এর আগে তার একটা যোগ্য একটা সঙ্গী নির্বাচন করাটা কিন্তু সবচেয়ে এইটা একটা বড় ব্যাপার। এখন মানে আপনি রান করে যাচ্ছেন কিন্তু আপনার অন্য সাইড থেকে আসলে ওই সাপোর্টটা পাচ্ছেন না, ওই সময় আসলে তার জন্য রান করাটা খুবই ডিফিকাল্ট। যখন একটা উইকেট পড়ে যাবে সাদমান হয়তো ভাবছিলেন মানে একটা সিমিলার ওয়েতে খেলার চেষ্টা করছিলেন, যখন দেখবেন যে পরবর্তীতে আপনার বিপরীত পাশে উইকেট পড়ছে তখন আসলে আপনি ওই চাপটা নিয়ে ফেললে আপনি স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন না। আমার যেটুকু মনে আছে যে প্রথম 10 ওভারে বা ওই সময়টাতে মনে হয় বাংলাদেশের রান ছিল 12 বা 13 বা 15 এরকম রান ছিল। তো আপনার যখন একটা উইকেট পড়ে যায়, তার চেয়ে উইকেট পড়ার চেয়ে বড় কথা হচ্ছে আপনি ধরুন নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে আছেন, আপনার ওই পাশে যখন বিজয় ব্যাটিং করছে, বিজয় 10টা বল খেলেছেন, 10টা বল খেলেই তার মানে আপনি দেখেই মনে হয়েছে যে তিনি 10 বলে আউট হতে পারেন। সো আপনি যখন নন স্ট্রাইক প্রান্ত থেকে এরকম জিনিস দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে উইকেটটা খুবই আনপ্লেয়েবল। সো আপনার ভিতরে একটা ভয় ধরে যাবে। ওই জিনিসটা কিন্তু সবার ভিতরে, যারা ড্রেসিং রুমে বসে থাকে তাদেরও কিন্তু মনে হচ্ছিল যে উইকেট কি তাহলে আনপ্লেয়েবল, আমরা কি টস জিতে ভুল সিদ্ধান্ত নিলাম, ব্যাপারটা কিন্তু আসলে তা না। ওই উইকেটটা প্রথম 1 ঘন্টায় হয়তো একটু সিপ মুভমেন্ট ছিল বা অন্যান্য ব্যাপার ছিল, কিন্তু বিজয় কিন্তু মানে এমন ব্যাটিং করেছেন যেটা দেখে তার সবার মনে হয়েছে যে উইকেটটা আসলে এখানে খেলার মতোই অবস্থান। আরেকটা ব্যাপার আমি একটু অ্যাড করি, যেটা হচ্ছে এই বিজয় কিন্তু অনেক দিন ধরেই আপনি ওই ডিপিএলের পারফরমেন্সটা যদি বাদ দেন, তারপর থেকে কিন্তু বিজয় প্রায় 11টা ইনিংসে খুব সম্ভবত ব্যাটিং করেছেন জাতীয় দল এবং এ দল মিলে, সেখানে তার হায়েস্ট একটা স্কোর হচ্ছে 48। এখানে টেস্ট এবং ওয়ানডে
সহই আছে, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ওয়ানডে খেলেছেন, টেস্ট 4 দিনের ম্যাচ খেলেছেন। তার মানে দেখেন আপনি একটা ব্যাটসম্যান 11টা সুযোগ পেয়েছেন, হয়তো জাতীয় দলের হয়ে আপনি 3টা ইনিংস খেলেছেন, 5টা ইনিংস খেলেছেন, আর 6টা ইনিংস কিন্তু আপনি খেলেছেন এই দলের হয়ে। সো এইখানেও আপনি একটা ম্যাচও রান করতে পারেন, তখন আপনি আসলে আস্থারা রাখবেন কোথায়? এইখানে একটা নির্বাচকদের আমি একটা ভুল করতে পারি, যেটা হচ্ছে কি জানেন, যে আপনি ওয়ানডেতে ভালো করলো, টেস্টে নিয়ে আসলেন, আপনার এর পিছনে কিন্তু নির্বাচকরা চাইলে যুক্তি দিতে পারে যে লাস্ট এনসিএলে তো বিজয় তো ভালো রান 700 রান করেছিলেন। কিন্তু একটা জিনিস কি জানেন, ঘরোয়া ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা বড় পার্থক্য আছে। আপনি যখন একটা ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে বা জাতীয় দলে নিয়ে আসা, তার আগে একটা পরীক্ষার ব্যাপার থাকে। পরীক্ষাটা আপনি কোথায় করবেন? এই দলের সাথে, যেমন নিউজিল্যান্ড এই দল খেলতে আসলো, এখানে কিন্তু বেশিরভাগই ক্রিকেটার ছিল যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন বা খেলছেন, এরকম 9 জন ছিলেন যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট একবার। আপনি যদি বিজয়কে খেয়াল করেন, বিজয়কে টেস্টের আনার আগে বিজয়ের কিন্তু সেই পরীক্ষাটা নেওয়া হয়েছে। কীভাবে? আপনার যদি মনে থাকে, পাকিস্তান সায়েন্সের বিপক্ষে তিনি ক্যাপ্টেন ছিলেন, পাকিস্তানে তিনি খেলতে গিয়েছেন, সেখানে কিন্তু তিনি ভালো করতে পারেন নাই, একটা ইনিংসও তার ব্যাট থেকে রান আসেনি। যখন আপনি ওইখানে ভালো করতে পারেন, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি আপনি ফেল। আপনি জাতীয় দলে হুট করে ওইখানে ফেল করার পর ওখানে নির্বাচকরা টেস্টের জন্য বিবেচনা করলো বাধ্য হয়ে। আমি আসলে জানি না যে নির্বাচক আসলে কী চিন্তা করেছেন যে ওয়ানডে পারফরমেন্স করেছে। না, বাংলাদেশের নির্বাচকদের প্রসেসটা আসলে আমি এখনও বুঝতে পারি না। একটা ক্রিকেটার যখন টেস্টে বাজে করলেন, বিজয় আসলে ওয়ানডে সেটআপে থাকা উচিত ছিল, যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগটা খেলেছেন। 50 ওভার ক্রিকেটে তিনি আসলে ওই ছন্দে কিন্তু ছিলেন, তাকে 50 ওভার ক্রিকেটের বিবেচনা করা হলো না। তাছাড়া ছন্দে আছেন নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটার, তাকে আসলে বলা হলো যে তার আঙুলের ইনজুরি, তিনি আসলে গতকালকে দেখছিলাম যে প্র্যাকটিস ম্যাচটাতে খেলছিলেন। এগুলো আসলে সেখানেও তিনি 70 ওভার ইনিংস খেলেছেন। তো আপনার একটা ক্রিকেটারের যদি আঙুলের চোট থাকে, সে প্রস্তুতি ম্যাচ কেমনে খেলে? মানে আপনি সহজ না। আবার নির্বাচকরাই তো বা টিম ম্যানেজমেন্টই তো তাকে খেলার জন্য ওইখানে ওই স্কোয়াডে রেখেছে। তো আপনি আসলে কিছুই জানেন না, না জেনে নির্বাচন করছেন, দল এরকম হতে পারে। আচ্ছা, ম্যাচটাতে আমি একটু আলোচনা করি। এখানে মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম, এই 3 জন ব্যাটারের মধ্যে 2 জন কিন্তু গল টেস্টে খুবই ভালো করেছিলেন। মুমিনুল কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। তবে মুশফিক এবং শান্তর মানে দ্রুত ফিরে যাওয়া কি বাংলাদেশের জন্য খুবই বার্ডেন হয়ে দাঁড়িয়েছিল। সবচেয়ে বড় মনে হয় যে এইটাই, কারণ আপনি যখন আগের ম্যাচে ভালো করবেন, তখন আপনি কনফিডেন্স অনেক হাই থাকবে। সো তখন আপনি ওই ব্যাটসম্যানের কাছে আপনি রান পেতে চাবেন। আপনি মুমিনুলকে একটু বলে, যেটা হচ্ছে যে মুমিনুল সবসময় কিন্তু বলা হয় যে দেশের বাইরে তিনি ভালো খেলতে পারেন না। তারও তো কিছু ভালো ইনিংস, আপনি যদি বলেন 2022 সালে মাউন্ট বঙ্গানে তিনি একটা ভালো ইনিংস খেলেছিলেন। কিন্তু আপনি যদি দেশের বাইরে তিনি খেয়াল করেন, ওভারঅল যদি চিন্তা করেন, মুমিনুল কিন্তু ভালো করতে পারেন না। এবং এই দুটো টেস্টের 3টা ইনিংস খেলেছেন, 3টা ইনিংসে 40 একটা ইনিংস রয়েছে, আর একটা ইনিংস মনে হয় এরকম 35-40। কিন্তু আপনি যে মাপের ব্যাটসম্যান, তিনি এখন বাংলাদেশের 3য় সর্বোচ্চ রান সংগ্রাহক টেস্টে, আপনার কাছে অনেক বেশি প্রত্যাশা থাকে এরকম একটা সিচুয়েশনে যখন আবার আপনি টেস্ট স্পেশালিস্ট একজন ব্যাটারের কাছ থেকে আসলে এই ফরম্যাটে আসলে প্রত্যাশা বেশি থাকবে, খুবই স্বাভাবিক। সেটা কিন্তু তিনি এই পুরো সিরিজে কিন্তু এখনো প্রত্যাশা মেটাতে পারেন, এখনো সুযোগ একটা সুযোগ আছে। আর বিজয় শান্ত এবং মুশফিকের কথা যদি বলেন, একটা ব্যাটসম্যান আসলে প্রত্যেক ম্যাচে রান করবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। শান্ত গত ম্যাচে তিনি 2টো সেঞ্চুরি করেছেন, এই ম্যাচে এই ইনিংসে রান নাও করতে পারেন, যেটাই হয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল, ওইখানে ধারাভাষ্য কক্ষ থেকে একটা জিনিস বলা হচ্ছিল যে আপনার যখন একটা ব্যাটসম্যান ফর্মে থাকে, একটা কনফিডেন্স হাই থাকে, তখন তিনি যে বলটা আউট হয়েছেন সেই বলটা তিনি খেলতে চান। টেস্টে নর্মালি 5th 6th স্ট্যাম্পের বলগুলো কেউ খেলতে চায় না, একটা ভয়ের ব্যাপার থাকে, ছেড়ে দিয়ে থাকে। সো ওই যখন আপনি রান করবেন আগের ম্যাচে 2টি সেঞ্চুরি, তখন আপনি যে ওভার কনফিডেন্স হয়ে যান, তখন ওই বলগুলো ছাড়তে ইচ্ছে করে না, মনে হয় আমি যে কোনো বল খেলবো সেই বলে রান। শান্ত কিন্তু ওই ব্যাপারটা আউট হয়ে গেছেন, এবং তিনি যখন আউট হয়ে গেছেন তখন কিন্তু এটা বাংলাদেশে প্রেশার ক্রিয়েট করেছে। মুশফিকের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, মুশফিককে আসলে কিছু বলা যায় না, কিছু বললেই মনে করেন যে সে একটা ফেসবুক স্ট্যাটাস দিবেন, প্রেস কনফারেন্স আসলে একটা উল্টাপাল্টা কথা বলে যাবে, সেটা একটা সবচেয়ে বড় সমস্যা। জিনিসটা হচ্ছে দেখেন, আপনি মুশফিকুর রহিম যখন আপনার শান্ত আউট হয়ে গেছে, যখন আপনার লিটন দাস আউট হয়ে গেছে, তখন কিন্তু আপনি দলের একমাত্র বা আপনি সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান, সো আপনার কিন্তু ক্যারি করা উচিত ছিল। তিনি কি করেছেন, তিনি কিন্তু একবারে ওই বৃষ্টি শেষে যখন খেলাটা শুরু হলো, খুব সম্ভবত রাতনায়কের থারেন্দু রাতনায়কের বলে তিনি স্লগ সুইপ করেছিলেন, সেখানে ডিবি স্কোয়ালকে কিন্তু ওই লাহিরুদের একটু সামনে ছিলেন বলে ক্যাচটা নিতে পারেন। ওটা কিন্তু একটা সহজ ক্যাচ ছিল, তিনি যদি একটু পিছনে থাকতেন তাই কিন্তু ক্যাচটা হয়ে যেত। আপনি যখন একটা জীবন পেলেন, আপনি জীবন পেলে অবশ্যই কী করতে চাইবেন, কাজে লাগাতে চাইবেন, কিন্তু সেটা কিন্তু তিনি পারলেন না। তিনি ওই একটু দেখে শুনে খেলতে খেলতে আবার গিয়ে সেই স্লগ সুইপ করেন। আপনার তো রান করার তো তারা নেই কেন? আপনার যখন 5টা-6টা উইকেট পড়ে গেছে, তখন তো আপনি উইকেটে টিকতে চাইবেন, যেটা আপনি আগের টেস্টে করেছেন। আগের টেস্টে আপনি দেখছেন যে অপর প্রান্তে কিন্তু উইকেট পড়ছে নিয়মিত, বাংলাদেশ 4টা-5টা উইকেট
উইকেট পড়ে গেছে, তখন আসলে আপনার এই সুযোগটা আসলে একটা জিনিস খেলবেন, আগের টেস্টে যখন তার দ্রুত খেলা দরকার ছিল তখন তিনি স্লো খেলেছেন, আজকে যখন তার স্লো খেলা দরকার তখন তিনি দ্রুত খেলার চেষ্টা করেছেন। আপনি যখন এরকম চেষ্টা করতে যাবেন ওই স্লক সুইপ করে কিন্তু আউট হয়ে গেলেন, এবং সেটা কিন্তু পরের বার তিনি আর ওই খুব সম্ভবত বিশ্ব ফার্নান্ডস ছিল সেটা কিন্তু মিস করেন। এবং এই যে আপনার অভিজ্ঞতা যদি আপনি এইভাবে কাজে লাগাতে পারেন, আপনি যদি ম্যাচ সিচুয়েশন না বুঝেন যে আপনার আসলে কী করা উচিত, সেটা আসলে বাংলাদেশকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। আর এই 30 রান করে তো আপনি আসলে টেস্টে আসলে 30 রান করে আপনি যদি ভারতের উদাহরণটা নেন, একটা ম্যাচে 5টা ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে, মানে 5টা ব্যাটসম্যানের 5টা সেঞ্চুরি হয়েছে, তাদের এইটাও জয়ের জন্য যথেষ্ট ছিল না। 30 রান 40 রান করে যদি করেন যে এটা ম্যাচ জেতানোর মতো হবে, এরকম আসলে খুবই অবিশ্বাস্য ব্যাপার। আমি এই যে 30-25 এরকম রান কিন্তু করেছে বাংলাদেশে, পরের 3জন ব্যাটসম্যান লিটন কুমার দাস 34 রান করেছেন, মেহেদী হাসান মিরাজ 31 রান করেছেন, নাইম হাসান 25 রান করেছেন। তাদের মধ্যে কারোর একটা বড় ইনিংস যদি খেলতে পারতেন তাহলে মনে হয় বাংলাদেশের স্কোরটা 250 আজকেই পার হয়ে যেতে পারতো, একটা 300-র মতো লক্ষ্য কিন্তু রাখতে পারতো। আজকে কিন্তু প্রেস কনফারেন্সে আমরা শুনছিলাম সাদমান বলছিলেন যে 270 বা 80 রান যদি হয় তাহলে তারা আসলে সন্তুষ্ট থাকবেন, যে এরকম একটা ব্যাটিং আসলে ধস হয়েছে, এরপর এর থেকে বেশি প্রত্যাশা করাটা আসলে বোকামি হবে। তিনি একটা জিনিস বলেছেন যে একটু উইকেটটা একটু স্লো, আমরা হয়তো এখান থেকে বুঝিনি হয়তো, কিন্তু তারপর আসলে এত মানে রান কম হোক, আমার কথা হচ্ছে কি আপনি প্রথম দিনে গলে 200 না, আপনি যদি এই যে 220 রান উইকেটটা যদি 6টা উইকেট বা 5টা উইকেট থাকতো, 4টা উইকেট থাকলেও আপনি কিন্তু সিচুয়েশন অনুযায়ী বলতে পারতেন যে উইকেটটা স্লো, বাংলাদেশের হাতে এখন ম্যাচটা এখনো আছে, কালকে হয়তো 1-2 পর্যন্ত খেলতে পারতো, 320, 30, 40 রান হতে পারতো, আমি এটা বুঝতে পারতাম। কিন্তু কথা হচ্ছে আপনি যখন উইকেট বিলিয়ে দিয়ে আসবেন তখন কিন্তু এটা আসলে মানানসই না। সো সাদমান যারা বলেছেন 270-80 রান, আমার কাছে মনে হয় না এখনকার যে পরিস্থিতি সেক্ষেত্রে 270-250 টপকানো কঠিন। মানে সকালে 5-6টা ওভারও ঠিক আসলে খুবই টাফ, খুবই করে, কারণ আপনার তো এমন না যে আপনি মিরাজ ব্যাটিং করছে বা জাকের আলী অনেক ব্যাটিং করছে, তাইজুল এবং তাইজুল হোসেন ইবাদত ব্যাটিং করছেন, নাহিদ রানা আসবেন, তারা আসলে কেউই মানে যদি আসলে কয় না কপাল গুণে যদি 10-20টা 30টা রান না হয় সেক্ষেত্রে আসলে 230-40-এর বেশি আসলে যাওয়া পসিবল না। আগামীকাল সকালে বাংলাদেশের ইনিংসটা যদি শেষ হয়ে যায়, বোলারদের কাছে কিন্তু বড় একটা দায়িত্ব থাকবে। সেক্ষেত্রে আমাদের স্পিনার নাকি পেস, মানে এই কোন ডিপার্টমেন্টটার উপর বেশি প্রত্যাশা থাকবে আপনার? এটা ডিপেন্ড করে যে উইকেট আসলে কেমন বিহেভ করছে। প্রথম দিনে যেরকম আমি শুরুর দিকে দেখছিলাম শ্রীলঙ্কার পেসাররা কিন্তু খুবই ভালো ছিলেন, ঠিক আছে, সেকেন্ড দিনে উইকেটটা প্রায় সিমিলার হওয়ার কিন্তু 8টা উইকেটে কিন্তু 4টা উইকেটে 2 পেসার নিয়েছে, সেটা ফার্নান্দেজ এবং হচ্ছে বিশ্ব ফার্নান্দেজ। তার মানে পেসারদের জন্য একটু হলেও কিছু না কিছু আছে, আপনি যদি একটা লাইন মেনটেন করতে পারেন। এখন কথা হচ্ছে যে সকালের শুরুতে ওই ইবাদত হোসেন এবং হচ্ছে নাহিদ রানাকে অবশ্যই 2-3টা উইকেট নিয়ে দেওয়ার পরেই স্পিনারদের কাজটা, আপনি যদি ওই পেসারদের কাজ শেষ হওয়ার আগে যদি স্পিনারদের দিয়ে আপনি কাজ করা যান সেক্ষেত্রে কিন্তু এটা বিপদে পড়তে পারেন। সো পেসারদের একটা অবশ্যই দায়িত্ব হচ্ছে যে তারা যেন অন্ততপক্ষে 2-3টে উইকেট, প্রথম 2-3টে উইকেট নিয়ে ফেলতে পারেন, তারপর যারা স্পিনাররা আছেন। কারণ এই টেস্টে যেটা মনে হচ্ছে, আপনি যদি শ্রীলঙ্কার স্কোয়াডটা দেখেন 3জন কিন্তু মানে জেনুইন স্পিনার খেলানো হচ্ছে। আপনি যদি থারেন্দুর কথা বলতে পারেন, দিনুসার কথা বলতে পারেন, প্রভাত জয়শ্রীর কথা বলতে পারেন, তার পাশাপাশি কিন্তু আজকে ধনঞ্জয় ডি সিলভাও কিন্তু বোলিং করছে, তার মধ্যে 4জন স্পিনার। তার মানে আপনি কিন্তু এটা প্রথম দিকে তারা ইঙ্গিত পেয়ে গেছেন যে এইখানে স্পিনারদের একটা বড় অ্যাডভান্টেজ থাকবে যদি উইকেটটা একটু স্লো। সেক্ষেত্রে আপনার মেহেদী হাসান মিরাজ যেহেতু আছেন, নাইম হাসান আছেন, সঙ্গে তাইজুল ইসলাম, কালকে তাদের জন্য একটা বড়, তারা একটা বড় এক্সপেক্টর হতে পারেন। সেক্ষেত্রে ওই প্রথম যদি প্রেসাররা একটু কাজটা করে দেয়, তারপরে মনে হয় যে তাদেরকে যদি 200 কঠিন, মানে যদিও কঠিন, তারপরে আমরা তো চাইবো 300-র ভিতরে শ্রীলঙ্কাকে যদি রাখা যায় ফার্স্ট মানে লিগটা যেন এমন না হয় যে কামব্যাক করার একটা সুযোগ থাকবে। ধরেন মানে বাংলাদেশের এই পর্যায়ে শ্রীলঙ্কা 400+ একটা রান করে ফেললো, তখন কিন্তু এই টেস্টে কামব্যাক করার খুব মানে কোনো সুযোগই থাকবে না। আপনার এমন করতে হবে যে লিডটা যেন অবশ্যই 30-40 রানে বেশি না হয়, কারণ আপনার সেকেন্ড ইনিংসে গিয়ে আপনি 30 রান করতে গিয়েও 3 উইকেট হারায় ফেলতে পারেন। সো এরকম একটা পরিস্থিতি। আর আপনি যেটা বললেন 400 রান যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ওইটা রিকভার করতে আপনি অল আউট হয়ে যেতে পারেন, তখন আপনি ইনিংস ব্যবধানও হারতে পারেন, কারণ উইকেটটা কিন্তু ওই রকমই আভাস দিচ্ছে যে এখানে রান করা কঠিন। সো আপনাকে লিডটা অবশ্যই যদি নিতে পারে বাংলাদেশ লিডটা, এটা তো অবশ্যই ভালো, এবং বাংলাদেশে কিন্তু ওই ক্যাপাবিলিটি আছে। আপনি যদি স্পিনারদের কথা বলেন, বিশেষ করে স্পিনাররা যদি বিশেষজ্ঞ, আপনি যখন 5টা বলার খেলাবেন, আসলে বলারদের কাছ থেকে ভালো একটা প্রত্যাশা করবেনই, আপনার কাছে প্রচুর অপশনস থাকবে। সো আপনি এবং আপনার কোয়ালিটি বোলার আছে। আপনি যদি নাইম গত ম্যাচে তিনি 5টা উইকেট নিয়েছেন, তাইজুল তো আপনার মানে দলের সেরা স্পিনার, আর মেহেদী মিরাজ কিনে তো আপনার মানে নতুন করে কিছু বলার কিছু নেই। সো আপনার 3টা যখন জেনুইন টপ উইকেট টেকার
বোলার থাকবে তখন কিন্তু আপনি ওই অ্যাডভান্টেজটা নিতে চাইবেন। তো বাংলাদেশের প্ল্যান হয়তো অবশ্যই থাকতে হবে যে কোনোভাবে যেন, যেমন প্রথম ইনিংসে আমরা যেমন 6 রানের লিড পেয়েছিলাম খুব সম্ভব, না 9 রানের জন্য একটা লিড পেয়ে 10 রানের লিড পেয়েছিলাম খুব সম্ভবত। সো এই প্রথম টেস্টে এইবারও যদি আমরা 10 রানের লিডও পাই, 5 রানের যদি লিডও পাই, এটাও বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ হতে পারে। এটা বাংলাদেশকে নিশ্চিত করতে পারে। যদি বাই চান্স লিড নাও পায়, লিডটা যেন অবশ্যই তাদের লিডটা যেন 40-45-40-এর উপরে না যায়, অন্ততপক্ষে 50-এর উপরে যেন কোনোভাবেই না যায়। এটা যদি এনশিওর করা যেতে পারে তাহলে হয়তো আমরা একটা ইন্টারেস্টিং ম্যাচ দেখতে পারি আর কি। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।